ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি বিজেপির, সন্দেহের তীর তৃণমূলের দিকে, ঘটনার নিন্দা দলটির। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির জানাজা, অশ্রুসিক্ত ভালোবাসায় সহপাঠীদের শেষ বিদায়, সুষ্ঠু বিচার দাবি। শনিবার মরদেহ পৌঁছাবে ঢাকায়। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের সম্ভাবনা, সমঝোতার স্মারক স্বাক্ষর দ্বার প্রান্তে তেহরান, ওয়াশিংটন। ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন নৌবাহিনীর গুলি। লেবাননের রাজধানী সহ বিভিন্ন শহরে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত 4। হিজবুল্লাহর কমান্ডারকে হত্যার দাবি নেতানিয়াহুর, পাল্টা আঘাত সশস্ত্র গোষ্ঠীটির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভারতের পশ্চিমবঙ্গে গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী। বুধবার মধ্যম গ্রামে তার গাড়ি থামিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হন গাড়ির চালকও। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন শুভেন্দু। মমতার দলের দিকে অভিযোগের তীর বিজেপির, তবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিবের গাড়ি থামায় কয়েকজন। গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ, গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেরা। ঘটনার পরপরই সেখানে পৌঁছান নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বিজেপি সমর্থকরা বিক্ষোভ করেন। গুলিগালা তো চলতে পারতো বনগা থেকে রাজারহাট গোপালপুর পর্যন্ত, ওখানে চলেনি, ওখানে সুশাসন জারি চলছে। কিন্তু মধ্যমগ্রামে তৃণমূল জেতার পরেই এনকাউন্টার করে গুলি করে আমাদের শুভেন্দুদার প্রিয়কে মারা হয়েছে। গুলির ঘটনার পর নিহতের মরদেহ ও আহতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর হত্যার ঘটনায় বিজেপির সন্দেহের তীর মমতার দলের দিকে, তবে তৃণমূল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। নির্বাচন পরবর্তী সব হত্যার ঘটনার তদন্তের আহ্বান দলটির। এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মীরা। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় দখলের হিড়িক পড়েছে। বিজেপি কর্মীদের দাবি, এগুলো আগে কংগ্রেসের অফিস ছিল, তৃণমূল কর্মীরা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দিয়েছে। দখলের পাশাপাশি সংঘাতে প্রাণহানির ঘটনাও বাড়ছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া আর উদয়নারায়ণপুরেও তৃণমূল বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন এক সিপিএম কর্মী। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে দলটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। রাজ্যে গত কয়েক বছর ধরে তিনি বিজেপির প্রধান মুখ। ভবানীপুরে মমতাকে হারানোর পর তার মুখ্যমন্ত্রীর দাবি আরও জোরালো হয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে যাওয়ার পরও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশে নেই বলে উল্লেখ করে দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন নজির তৈরি হবে। তবে 7 মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে এদিনই মুখ্যমন্ত্রীর পদ হারাবেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো সরকার নেই, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই কিন্তু গোটা প্রশাসন চলছে। দুষ্কৃতীরা ঠিক এই সময়টাকেই একেবারে
ডিজাইন করে পরিকল্পনা করে এই ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে, কিংবা যে চলমান সহিংসতার ঘটনা আমরা সংবাদ মাধ্যমে দেখছি, কোথাও কোথাও গেরুয়া আবির লাগিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা করা হচ্ছে, কোথাও কোথাও তৃণমূলের বলে বিজেপির উপর হামলা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, ব্যক্তিগত আক্রোশ ক্রোধ মেটানোর জন্য এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে রাজ্যে কোনো সরকার নেই। এটি মনে করছেন এই আইন শৃঙ্খলা নিয়ে যারা গবেষণা করেন, কাজ করেন, তাদেরই একটি বড় অংশ। এবং রাজনৈতিক মহল থেকেও এই বিষয়টি খুব সচেতনভাবে প্রশ্ন তোলা হচ্ছে। নির্বাচন কমিশন, রাজ্যের পুলিশ প্রশাসন তাদের নিয়ন্ত্রণে, যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আমরা দেখেছি 23 এপ্রিল এবং 29 এপ্রিল নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিলেন। রক্তপাতহীন, সহিংসতাহীন কোনো ধরনের গুলি চালানোর ঘটনা ঘটেনি, রাজনৈতিক সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। সেই নির্বাচন কমিশনই যখন ভোটের ফলাফল প্রকাশ করার পর থেকে দেখা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু দৃশ্যমান অবনতি হয়েছে। গতকালকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তার ব্যক্তিগত সচিবকে একেবারে পরিকল্পনা করে নৃশংসভাবে এই খুনের ঘটনায় কিন্তু এই প্রশ্ন এখন রাজ্যের সাধারণ মানুষ যারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, শান্তির প্রত্যাশা করে ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু এখন এই প্রশ্ন বা এই সন্দেহ বা এই আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। আপনারা জানেন, দর্শকরা ইতিমধ্যে দেখেছেন, গতকাল রাতে শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে, হাসপাতালে গিয়ে এই যে নিহত চন্দ্রনাথ রথ তার মরদেহের কাছে ছিলেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলে, চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। 5টি গুলি লেগেছে, সংশ্লিষ্ট চিকিৎসকরা বলেছেন যে শুভেন্দু অধিকারী পিএস এর শরীরে 5টি গুলি লাগে, তার 3টি গুলি তার একেবারে বুকের ডান দিকে লাগে, যেখানে তিনি কিন্তু স্পট ডেড হয়ে যান। একই সঙ্গে তার গাড়ির চালকেরও কিন্তু একাধিক জায়গায় গুলি লেগেছে। যদিও তিনি এখন তার এখনো আশঙ্কা মুক্ত নন, তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে, আপনি জানেন যে রাত পোহালেই নতুন এই বিজেপি সরকার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী এবং 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের উপস্থিতিতে কলকাতায় একটি বড় কর্মযজ্ঞ সম্পাদন হবে। সেখানে এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা, যার আত্মসহায়ককে বা ব্যক্তিগত সচিবকে খুন করা হলো, তিনি কিন্তু কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীর সঙ্গেই একসঙ্গে ছিলেন। কয়েক ঘন্টা আগে শুভেন্দু অধিকারী থেকে কিন্তু তার বাড়ি এই যশোর রোড লাগোয়া দোহারিয়াতে ফিরছিলেন। এবং খুব নির্মম হলেও সত্য যে তার বাড়ির সামনে, একেবারে বাড়ির কাছাকাছি প্রায় 500 মিটার দূরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এরপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিষয়টি তীব্র নিন্দা জানানো হয়েছে। তারাও প্রশ্ন তুলেছেন, যেহেতু আদর্শ আচরণবিধি এখন রয়েছে, নির্বাচন কমিশনের হাতে গোটা প্রশাসন রয়েছে, তারাও বলেছে যে একই রকম ভাবে কালকে চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের ঘটনায় নয়, তৃণমূলের অসংখ্য নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, খুন করা হচ্ছে, পার্টি অফিস দখল করা হচ্ছে, এই ধরনের ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং চন্দ্রনাথ রথের এই খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন। অন্যদিকে আপনি জানেন যে এই মুহূর্তে নতুন সরকারের গঠন করার জন্য তোড়জোড় শুরু হয়েছে। আজকে বিকালবেলা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরো কয়েকজন যারা পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করেছেন, সেই কয়েকজন বিজেপির শীর্ষ নেতা তারা আসছেন। 4টের সময় পরিষদীয় দলের বৈঠক হবে, নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করবেন, সেখানে পরিষদীয় দলনেতা নির্বাচিত হবে এবং পরিষদীয় দলনেতা নির্বাচন হওয়ার পরেই কিন্তু মুখ্যমন্ত্রীর শপথের যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা সেখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ফলাফলোত্তর যে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছে তার অন্যতম বলি হলেন শুভেন্দু অধিকারী, যাকে মনে করা হচ্ছে যে ভাবি মুখ্যমন্ত্রী, তার আত্মসহায়ককে এভাবে নির্মমভাবে একেবারে কাছ থেকে গুলি করার ঘটনা কিন্তু নতুন করে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে একটা আশঙ্কার বাতাবরণ তৈরি করা হয়েছে। সে সঙ্গে তার আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিধানসভা নির্বাচনের পর সার্বিক সংঘাতের পরিস্থিতি জানতে এখন সরাসরি ছিলাম কলকাতায়। ভালোবাসা আর চোখের পানিতে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকে বিদায় জানিয়েছেন সহপাঠীরা। ফ্লোরিডার ট্যাম্পায় তার জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। 9 মে সকালে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ। এ সময় হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় বুধবার দুপুরে স্থানীয় মসজিদে এসে পৌঁছায় নৃশংসভাবে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এ সময় মসজিদ প্রাঙ্গণে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। আল্লাহু আকবার। ইসলামিক সোসাইটিতে জানাজার নামাজ পড়ান খতিব ও ইমাম আরজান আহমেসুলা। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মুসলমান সহ বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার শত শত মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির সহপাঠীরা। আবেগ আর ভালোবাসায় বৃষ্টিকে বিদায় জানান প্রবাসীরা। বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। খুবই কষ্টকর আমাদের জন্য। We have lost two of our very own. পুরো এন্টায়ার প্রসেসটা আমার জন্য খুবই দুঃখকর অ্যান্ড সব কিছু মিলে আমরা ঠিকভাবে নেই, আমাদের ফাইনালস চলছে অ্যান্ড উই হোপফুল দ্যাট এটা যেন কোনো একটা সিচুয়েশন আর কখনো না ঘটে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে পাঠানো হচ্ছে বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে এই ডিগ্রি তুলে দেয়া হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। গেল 16 মে যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায়, জামিলের রুমমেট হিশাম আবু গেরোয়ে তাদের হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বার প্রান্তে তেহরান, ওয়াশিংটন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি ইস্যুয়ের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী চালু হবে। এরপর একটি চুক্তির জন্য আলোচনা টেবিলে বসবেন 2 দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্টও জানিয়েছেন ইরানের সঙ্গে একটি বড় চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক এই তৎপরতার মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন নৌবাহিনী। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক আলোচনার ডামাডোলের মধ্যেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজ অবরোধ অমান্য করার চেষ্টা করলে তাতে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান থেকে কামানের গোলা ছুড়ে ওই জাহাজের রাডার ব্যবস্থা অকেজো করার দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে তেহরানের কিছুটা নমনীয় হওয়ার আভাস মিলেছে। ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা জানিয়েছে, তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি ও চিকিৎসা সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তির বিষয়ে নিজের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, যে কোনো চুক্তির মূল শর্ত হবে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এছাড়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়েও কড়া বার্তা দেন তিনি। এদিকে দীর্ঘ কথা চালাচালির পর ইরান ও যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের। তাদের তথ্য অনুযায়ী যুদ্ধ বন্ধে একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে। পাকিস্তান এই শান্তি প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইরান সরকার এখনও মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং শিগগিরই পাকিস্তানের মাধ্যমে তাদের চূড়ান্ত জবাব পাঠাবে বলে জানিয়েছে। এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 4 বেসামরিক নাগরিক নিহত, অন্তত 33 জন আহত হয়েছেন।
নেতানিয়াহুর দাবি, তাদের অভিযানে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের জবাবে নেতানিয়াহু বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এদিকে নেতানিয়াহুর সেনারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও হিজবুল্লাহর বিরুদ্ধে কূটনীতি বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হারথরিক ও সাকসাকি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লেবাননে চালানো হামলায় সাধারণ গোলাবারুদের পাশাপাশি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবাননের ইয়হমর আল শাকিক এলাকায় দখলদার বাহিনী কামানের গোলা হিসেবে ফসফরাস শেল ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি বৈরুতের। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ। লেবাননের হুলা শহরে নেতানিয়াহু বাহিনীর সামরিক সরঞ্জাম ও বুলডোজার ধ্বংসের দাবি করেছে গোষ্ঠীটি। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং সামরিক যান লক্ষ্য করে নিয়মিত রকেট হামলা অব্যাহত রেখেছে তারা। হিজবুল্লাহর দাবি, নিজেদের ভূখণ্ড রক্ষায় এবং ইসরায়েলি হামলার জবাবে তারা এই পাল্টা আক্রমণ চালাচ্ছে। চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক স্থবিরতার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একটি ফলপ্রসূ আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করলেও হিজবুল্লাহ হামলার মাধ্যমে শান্তি প্রক্রিয়াকে লাইনচ্যুত করতে চাইছে। তিনি দাবি করেন, ইসরায়েলের ভেতরে হামলা এবং লেবাননের অভ্যন্তরে ভীতি ছড়িয়ে হিজবুল্লাহ কূটনীতিতে বাধা দিচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সহ 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 17 জন। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আলাদা হামলায় গাজা সিটিতে হামাস নেতার ছেলে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামাস এই ধারাবাহিক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের ওপর গণহত্যা হিসেবে অভিহিত করেছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের অভাবেই ইসরায়েল এমন নৃশংসতা চালানোর সাহস পাচ্ছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলি আগ্রাসন থামাতে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রুশ বিজয় দিবসের নাশকতার আশঙ্কায় মস্কো সতর্কবার্তা। কিয়েভ থেকে বিদেশি কূটনীতিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান। যুদ্ধের ময়দানে রাশিয়া ইউক্রেন হামলায় নিহত 2। রাশিয়া ইউক্রেনে মানব পাচারের অভিযোগে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির সরকারি ওয়েবসাইটে এই নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, উচ্চ বেতন, ভালো সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে নিরীহ বাংলাদেশিদের পাচারের মাধ্যমে ইউক্রেন রাশিয়া যুদ্ধক্ষেত্রে ঠেলে দেয় প্রতিষ্ঠানটি। নিষেধাজ্ঞার পাশাপাশি ড্রিম হোম ট্রাভেলসে বিদেশে থাকা সম্পদ অর্থ বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়। এর আগে ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে রাশিয়ায় গিয়ে প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশি নিহতের খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। পরে জানা যায়, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার ওই প্রতিষ্ঠানের মাধ্যমে পাচারের শিকার হন তারা। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সরাসরি সম্পৃক্ততা ও সমর্থন চেয়েছে বাংলাদেশ। এছাড়া নতুন সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা কামনা করেছে ঢাকা। বেজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও চীনা পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার বেইজিংয়ে বৈঠকে বসেন বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা প্রত্যাবাসন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ তার উন্নয়নে চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করে। তিনি আরও বলেন, বাংলাদেশের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। তাইওয়ান প্রশ্নে বাংলাদেশ দৃঢ়ভাবে চীনের পাশে আছে এবং বাংলাদেশ এক চীন নীতি অনুসরণ করে। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের যে ঐতিহ্যগত বন্ধুত্ব তা আরও গভীর করতে চায় বেইজিং। চীন তার সক্ষমতার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। রোহিঙ্গা জনগোষ্ঠী ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে সমর্থন অব্যাহত রাখার কথাও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। আগামী 9 মে রুশ বিজয় দিবসে ইউক্রেন নাশকতা চালালে কিয়েভে হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এমন পরিস্থিতিতে কিয়েভ থেকে বিদেশি কূটনীতিকদের দ্রুত সরিয়ে নিতে সতর্ক বার্তা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। জবাবে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা আঘাত হানার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে বুধবার ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এতে একটি স্কুলে কয়েকজন হতাহত হয়, ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। এছাড়া পোক্রোভস্ক অঞ্চলে একদিনেই অর্ধশতাধিক হামলা চালিয়েছে রুশ বাহিনী। আগামী 9 মে রাশিয়ার বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই উদযাপন বাধাগ্রস্ত করতে ইউক্রেন উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে বলে অভিযোগ করেছে মস্কো। এমন পরিস্থিতিতে কিয়েভে বড় ধরনের পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিয়েভে থাকা বিদেশি কূটনীতিকদের দ্রুত শহর ছাড়ার অনুরোধ জানিয়েছেন মুখপাত্র মারিয়া জাকারোভা। রণক্ষেত্রে দুই পক্ষের লড়াই ভয়াবহ রূপ নিয়েছে। গত একদিনে ইউক্রেন ও রুশ সীমান্তবর্তী এলাকায় দুপক্ষ প্রায় 200 বার সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। কিয়েভের দাবি, তাদের হামলায় বেশ কয়েকজন রুশ সেনা নিহত হয়েছেন। পুতিন বাহিনীর 12টি সেনাদল ও 3টি আর্টিলারি সিস্টেম ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জাপানে পারিবারিক আইনে যুগান্তকারী পরিবর্তন। চালু হলো যৌথ অভিভাবকত্ব ব্যবস্থা। শিশুদের ভবিষ্যৎ ও সামাজিক ভারসাম্য রক্ষায় বড় পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। 24 ঘন্টার সংবাদ সম্প্রচারের ধারণাকে বাস্তবে রূপ দেয় গণমাধ্যমের উল্লেখযোগ্য নাম 87 বছর বয়সী টেড টার্নার মারা গেছেন। বিশ্বজুড়ে সংবাদ পরিবেশনের ধরন বদলে দেন এই উদ্যোক্তা। সিএনএনের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তৈরি করেছিলেন এক নতুন যুগের সূচনা। ব্যবসা, ক্রিয়া থেকে শুরু করে পরিবেশ পর্যন্ত বহুমাত্রিক অবদানে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্ম নেয়া টেড 1980 সালে প্রতিষ্ঠা করেন বিশ্বের প্রথম 24 ঘন্টার সুনামধন্য গণমাধ্যম সিএনএন। তার এই উদ্যোগ টেলিভিশন সংবাদে আমূল পরিবর্তন নিয়ে আসে, যেখানে যে কোনো সময় যে কোনো স্থান থেকে সরাসরি খবর পৌঁছে দেওয়া সম্ভব হয়। পরবর্তীতে তিনি আরও কয়েকটি জনপ্রিয় টিভি নেটওয়ার্ক গড়ে তোলেন। গণমাধ্যমের বাইরে মানব কল্যাণ ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পারমাণবিক অস্ত্র বিলুপ্তির পক্ষে প্রচারণা এবং বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণে তার অবদান উল্লেখযোগ্য। জীবনের শেষ দিকে অসুস্থতা নিয়ে লড়াই করলেও নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে সিএনএনকেই উল্লেখ করেছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভোটের মানচিত্র ঘিরে তীব্র উত্তেজনা। নির্বাচনী আসনে সীমানা পুনর্বিন্যাসে রিপাবলিকানদের প্রস্তাবের বিরুদ্ধে রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। এটিকে মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের নিজের পক্ষে আসন বাড়ানোর কৌশল হিসেবে দেখছে বিরোধীরা। ভোটাধিকার খর্বের চেষ্টা হলে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ডেমোক্র্যাটদের। যুক্তরাষ্ট্রের নেশভিল শহরে টেনেসি ক্যাপিটালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শতাধিক মানুষ। ডেমোক্র্যাট নেতা জাস্টিন পিয়ারসনের নেতৃত্বে নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস প্রস্তাবের বিরুদ্ধে রাস্তায় নামেন তারা। ভোটাধিকার আক্রান্ত হলে লড়াই চালিয়ে যাওয়ার স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাপিটাল চত্বর। বিক্ষোভকারীরা সিনেট চেম্বারের বাইরে জড়ো হয় এবং মিছিল নিয়ে ক্যাপিটল ভবনে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগেই আমি ভয় পেয়েছিলাম তিনি নির্বাচিত হলে আমরা হয়তো আর কখনোই নির্বাচন দেখতে পাবো না। আমি এই ধরনের হতাশাজনক কথা বলতে চাই না, কিন্তু এটাই যেন মনে হচ্ছিল। আর এখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এটা প্রায় বাস্তবে পরিণত হচ্ছে। টেনেসি, মিসিসিপি, আলাবামা, লুইজিয়ানা, আমরা যদি এখন একসঙ্গে লড়াই না করি তাহলে আমরা সবচেয়ে বড় মাত্রায় কৃষ্ণাঙ্গ রাজনৈতিক ক্ষমতার অবক্ষয় দেখতে পাবো। এই বিক্ষোভের শুরু হয় রিপাবলিকান গভর্নর বিল লিয়ের ডাকা বিশেষ অধিবেশন থেকে, যেখানে নতুন করে নির্বাচনী মানচিত্র পর্যালোচনার কথা বলেন তিনি। তবে বিরোধীরা বলছেন এটি আসলে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের নিজেদের পক্ষে আসন বাড়ানোর কৌশল। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে ভোটাধিকার আইনের কিছু সুরক্ষা দুর্বল হওয়ার পরই নতুন করে এই মানচিত্র বিতর্ক শুরু হয়েছে। টেনেসি সহ একাধিক রিপাবলিকান নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যে এখন পুনর্বিন্যাসের চেষ্টা চলছে ডেমোক্র্যাটদের মতে, যা গণতান্ত্রিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলতে পারে।
বরকতুল্লাহ, সময় সংবাদ। জাপানে পারিবারিক আইনে আসছে যুগান্তকারী পরিবর্তন। দেশটিতে প্রথমবারের মতো চালু হয়েছে যৌথ অভিভাবকত্ব ব্যবস্থা। একক অভিভাবকত্ব প্রথার বাইরে এই নতুন আইনকে শিশুদের ভবিষ্যৎ ও পারিবারিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই পরিবর্তন জাপানের সামাজিক কাঠামোতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মত তাদের। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে বিবাহ বিচ্ছেদের পর সন্তানের সম্পূর্ণ দায়িত্ব একজন অভিভাবকের উপর ন্যস্ত থাকত। ফলে অন্য অভিভাবক সন্তানের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কিংবা বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আইনগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না। এই পরিস্থিতি অনেক ক্ষেত্রে অভিভাবক ও সন্তানের সম্পর্কেও দূরত্ব তৈরি করত বলে মত বিশ্লেষকদের। দেশটির নতুন আইনের আওতায় বাবা মা উভয়ই পারস্পরিক সম্মতিতে যৌথভাবে সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে পারবেন। তবে উভয় পক্ষ একমত না হলে কিংবা বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে আদালতের মাধ্যমে একক অভিভাবকত্ব নির্ধারণেরও সুযোগ রাখা হয়েছে। জাপানের বিচার মন্ত্রণালয় জানিয়েছেন, এই আইনের মূল উদ্দেশ্য সন্তানের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা এবং বাবা মা উভয়ের সাথেই সন্তানের সুস্থ সম্পর্ক বজায় রাখা। বিশেষজ্ঞদের মতে যৌথ অভিভাবকত্বের ফলে সন্তানের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং সামাজিক স্থিতিশীলতা উন্নত হয়। বাবা কিংবা মা ভিন্ন দেশের নাগরিক হলেও অভিভাবকত্ব বিরোধের ক্ষেত্রে এই আইন ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নতুন ব্যবস্থা ঘিরে কিছু উদ্বেগও রয়েছে। পারিবারিক সহিংসতা বা নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়গুলোতে এই আইন কার্যকর করতে গেলে অতিরিক্ত সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যৌথ অভিভাবকত্ব নীতি জাপানের পারিবারিক ব্যবস্থায় এক নতুন পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে। সন্তানের ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও বাস্তবে এটি কতটা প্রয়োগ করা যায় সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। চীনে শিয়ানিং শহরে আয়োজন করা হয়েছে জমজমাট অনুষ্ঠানের, যেখানে শোভাযাত্রা, নাচ, গান ও আলোর প্রদর্শনী নজর কাটছে পর্যটকদের। এতে শহরটির পর্যটন খাত লাভের মুখ দেখছে বলে জানান আয়োজকরা। চীনের শিয়ানিং শহরে উৎসবের আমেজ। ব্যস্ত জীবন থেকে 5 দিনের ছুটি পেয়ে পর্যটকরা ছুটে যাচ্ছেন শহরের তাই লেকে। আর তাদের মুগ্ধ করতে সন্ধ্যা থেকে লেকে শুরু হচ্ছে বর্ণিল শোভাযাত্রা। এতে দেব দেবী ও বিভিন্ন পৌরাণিক চরিত্রের সাজে অংশ নিচ্ছেন শিল্পীরা। শোভাযাত্রার পর শুরু হয় মূল মঞ্চের অনুষ্ঠান। সঙ্গীতের সঙ্গে আকাশ থেকে তারের সাহায্যে নামেন নৃত্যশিল্পীরা। লেকের পানিতে ভেসে ওঠে বিশাল টার্টল ফিশ আর আলোকিত লণ্ঠন। আলো আর পানির এই মিশেল আকৃষ্ট করে দর্শকদের। অনলাইনে প্রিভিউ দেখে আমি টিকিট কেটে ফেলেছিলাম। যখন টার্টল ফিশ পানির ওপর উঠল, আমি সত্যিই অভিভূত হয়ে গিয়েছিলাম। এই আয়োজনের ফলে শহরটির পর্যটনে এসেছে বড় পরিবর্তন। 2025 সাল থেকে তাই লেক এলাকায় অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। এতে পর্যটকদের অবস্থান করার সময় বেড়েছে। ছুটির প্রথম 3 দিনে প্রতিদিন গড়ে 8,000-এর বেশি দর্শনার্থী আসে, যার 40%ই রাতে। আমাদের মূল চ্যালেঞ্জ ছিল দর্শনার্থীদের রাত পর্যন্ত ধরে রাখা। সংস্কারের পর আমরা তাই লেক, তাই গুহা ও হট স্প্রিংকে একসঙ্গে যুক্ত করেছি। এতে দর্শনার্থীরা বেশি সময় থাকছেন। রাতের ভ্রমণ বাড়ায় খাবার ও থাকার খরচ 50%-এর বেশি বেড়েছে। চীনের পূর্বাঞ্চলের উহু শহরেও রাতের আয়োজন নজর কেড়েছে। প্রতিদিন রাতে 1,000-এর বেশি ড্রোন ব্যবহার করে সেখানে আলোর প্রদর্শনী করা হয়। 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা আকাশে ছিটিয়ে আতশবাজিও দেখানো হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মেক্সিকোতে ঐতিহাসিক পুয়েবলা যুদ্ধের বিজয় উদযাপন করা হয়েছে, যেখানে ফরাসি ও মেক্সিকান সেনাদের ঐতিহ্যবাহী ইউনিফর্ম পরে যুদ্ধের দৃশ্য জীবন্ত করে তোলেন অংশগ্রহণকারীরা। 1862 সালের পুয়েবলা যুদ্ধের সেই বিখ্যাত জয়কে নতুন করে তুলে ধরেন অংশগ্রহণকারীরা, যেখানে সংখ্যায় ও অস্ত্রে এগিয়ে থাকা ফরাসি বাহিনীকে পরাজিত করেছিল মেক্সিকোর সৈন্যরা। এক নাটকীয় যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছে শত শত মানুষ, পরেন ঐতিহাসিক পোশাক। বর্ণাঢ্য শোভাযাত্রায় আয়োজন করা হয় পুনরাভিনয়, যা দেখতে ভিড় করেন বাসিন্দারা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দেখা যায় এমন দৃশ্য। 1862 সালের পুয়েবলা যুদ্ধের সেই বিখ্যাত জয়কে নতুন করে তুলে ধরেন অংশগ্রহণকারীরা, যেখানে সংখ্যায় ও অস্ত্রে এগিয়ে থাকা ফরাসি বাহিনীকে পরাজিত করেছিল মেক্সিকোর সৈন্যরা।
যারা জানেন না তাদের জন্য বলছি, পুয়েবলো যুদ্ধ উদযাপন একটি ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। এটি ফরাসি বাহিনী এবং জাকাপো আকস্টলা এর মধ্যে সংঘর্ষের একটি পুনরাভিনয়। এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে। আমি ছোটবেলা থেকেই এই যুদ্ধের পুনরাভিনয়ে অংশ নিচ্ছি, আর এটা আমার কাছে অনেক গুরুত্ব বহন করে। এই যুদ্ধ ইতিহাসে ব্যাটেল অব পুয়েবালা নামে পরিচিত। 1862 সালের 5 মে তৃতীয় নেপোলিয়ন বাহিনীর আক্রমণ প্রতিহত করে অসাধারণ এক বিজয় অর্জন করে মেক্সিকোর সেনারা। সেই ঘটনার প্রেক্ষাপটে প্রতি বছর উদযাপিত হয় সিনকো দে মায়ো উৎসব। এদিন মেক্সিকো সিটি ও পুয়েবালা শহরে ঐতিহাসিক প্যারেড অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ফরাসি ও মেক্সিকোর সেনাদের ঐতিহ্যবাহী ইউনিফর্ম পরে যুদ্ধের দৃশ্য জীবন্ত করে তোলেন। স্থানীয়দের কাছে এটি কেবল অনুষ্ঠান নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক সাংস্কৃতিক ধারাবাহিকতা। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের পশ্চিমবঙ্গে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি বিজেপির, সন্দেহের তীর তৃণমূলের দিকে। ঘটনার নিন্দা দলটির। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির জানাজা। অশ্রুসিক্ত ভালোবাসায় সহপাঠীদের শেষ বিদায়। সুষ্ঠু বিচার দাবি। শনিবার মরদেহ পৌঁছাবে ঢাকায়। এবং ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের সম্ভাবনা। সমঝোতা স্মারক স্বাক্ষরের দ্বার প্রান্তে তেহরান, ওয়াশিংটন। ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন নৌবাহিনীর গুলি। এই ছিল আন্তর্জাতিক সময়। 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। কাজল, ধন্যবাদ আপনাকে। সকাল 10টার সময় সংবাদ দিয়ে যুক্ত হব আমি, সঙ্গে থাকুন সময়।